হ্যালো সবাইকে। আজকে আমি আপনাদের হুমায়ুন আহমেদের বিখ্যাত বই দেবী, যেটি মিসির আলি সিরিজের একটি বই, সেটি পড়ে শোনাবো। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকলো, এই এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জাম গাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকলো, এই, একটু উঠো না। এই, কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো, প্লিজ উঠে বসো, আমার বড় ভয় লাগে। আনিস উঠে বসলো। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়। ঝমঝম বৃষ্টি জানালার পর্দার বাতাসে পটপট করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখলো জানালার শিক ধরে খালি গায়ে একটি রোগামতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে। তুমি ঘুমাও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো। জানে একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর। এই জায়গায় বানর আছে। কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় করছে। একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানুর ভয় কমলো না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্তি স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন। কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করলো রানু খুব ঘামছে, চোখ মুখ রক্ত শূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো। দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখেছিলে? দিনের বেলা বলবো। কি যে কুসংস্কার তোমার, এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের, চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক। বাতি জ্বালিয়েই ঘুমাবো আজকে। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বল। আহ, বলো না। বললেই ভয় কেটে যাবে। রানু আনিসের বা হাত শক্ত করে চেপে ধরলো। থেমে থেমে বলল, দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি। একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসলো। রানু বলল, হাসছো কেন? হাসবো না। এটা কি ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি। সবটা শুনতে হবে না। পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায় দেখে। আমি দেখি না, তুমিও দেখো। মনে থাকে না তোমার? আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তা সব সময় সত্যি হয়। তোমাকে তো বলেছি অনেকবার। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায় বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? না না, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি আপনি করবে না। রানু ফিস ফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও কি স্বপ্ন দেখেছিলে? হুম। দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে। তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যিই আছে। এই মেয়েটি সেটা জানার কথা না। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়। তবু কোথায় যেন একটা ক্ষীণ অস্তিত্ব থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে। ঝড়টর হবে বোধহয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়। একটি কাঁচ ভাঙা। প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে।
শুধু এই অঞ্চলে নয়, সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও 3টি ইহুদি ও 3টি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল? এর উত্তর হচ্ছে পাঞ্চ লাইন। কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু। সে কি শুনছে না? আনিস ডাকলো, এই রানু, এই। রানু কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য! কেন? একটা কিছু জানালার ওই পাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো! প্লিজ প্লিজ। রানু কেঁদে ফেললো, ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে রান্নাঘরে। ঝনঝন করে আরেকটা কাজ ভাঙলো। রানু বলল, ওই জিনিসটা হাসছে। শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে তাকিও না তো। আনিস লক্ষ্য করলো রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি জানি আমি। আয়াতুল কুরসি পড়ব? রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠে এসেছে। মুখ দিয়ে ফেনা ভাসছে নাকি, শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনোই সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর, এতে সন্দেহ নেই, তবু কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকলো, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেছিলেন, সঙ্গে সঙ্গেই বেরোলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এক্ষুনি আসছি। আনিস ঘরে ফিরে গেল। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর দিয়ে দাঁড়ানো মাত্র কে একজন যেন দরজার আড়ালে সরে পড়ল। রোগা লম্বা একটি মানুষ। আনিস ডাকলো, রানু। রানু তৎক্ষণাৎ ছাড়া দিল। কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বর বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা? কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসলো। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবু মিনিট 10 বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভেবেছিলাম। খুব জ্বালাতন করে। দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি। নতুন এসেছেন তো, কয়েকদিন যাক, টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন। সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি 1 কাপ? আরে না না, এই রাত 2:30টার সময় চা খাবো নাকি? কি যে বলেন! উঠি ভাই। কোনো অসুবিধা দেখলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়েই ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছো। এখন তুমি কেমন সেটা বল। ভালো। কিরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক। ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে। এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার পাশে কে যেন দাঁড়িয়েছিল বলেছিলে, এখন কেউ নেই। আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেট ধরালো, হালকা গলায় বলল, 1 কাপ চা করতে পারবে? চা? এত রাতে? এখন আর ঘুম আসবে না। করো দেখি 1 কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো।
বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্নাঘরে। কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ছুপ ছুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব। সস্তায় এরকম বাড়ি আর পাবে না। দেখি পাই কি না। চায়ে চিনি হয়েছে তোমার? হয়েছে। তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক। কখন আবার এই স্বপ্ন দেখলাম? কি যে বলো তুমি। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছে। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়েদের মতো শুয়েছে। একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালায় নারিকেল গাছের ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে। মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ। মিষ্টি কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনলো। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতে রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকলো, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেললো রানুকে ভালো একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন। খুব নাকি গুণী লোক। মিসির সাহেব। দেখালো হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের ঘোরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না। গা ছমছম করে। ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভেতরে পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্তি মুখে বললেন, কাকে চান? মিসির আলি সাহেবকে খুঁজছি। তাকে কি জন্য দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসির সাহেব? হ্যাঁ। বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবে, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি। ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার। 3-4টা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছু নেই। বসুন আপনি। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না। আলসার আছে। ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনেই এসেছি। আমার নাম শুনে এসেছেন? জি। আমার এত ডাকনাম আছে তা তো জানতাম না। স্পেসিফিক্যালি বলুন তো কার কাছে শুনেছেন? আনিস আমতা আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দু বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন? ও আচ্ছা, চিনেছি। কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো। জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রোগীটি কে বলবেন? আপনার স্ত্রী? জি। বয়স কত? 16-17। বলেন কি? আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন আনিসের মনে হলো। কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি। ভদ্রলোক নিজেরই মনে হয় মাথার ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে? বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়েকে বিয়ে করলেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না। চার কথাটা বলে আসি। চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভিতরে চলে গেলেন। তারপর আর আসার নামগন্ধ নেই।
8-9 বছরের একটি বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি স্বর ভাষা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাশলো, দুবার গলা উঁচিয়ে ডাকলো, বাসা কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা! কমলেন্দুবাবু অবশ্য বারবার বলে দিয়েছিলেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। এইটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙ্গুল। অস্বাভাবিক লম্বা সবকটা আঙ্গুল।